প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগের ক্লাসে আমি পলিমার সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। কিছু আলোচনা বাকি রয়ে গেছে। আজকে সেই আলোচনাটা করে অধ্যায়টাকে শেষ করব। এর আগের দিন আমি মূলত পলিমার কাকে বলে, পলিমারের ইউনিট, মনোমার ইউনিট, রিপিটিং ইউনিট কাকে বলে, তারপরে ক্লাসিফিকেশন অফ পলিমার, বিভিন্ন ধরনের পলিমার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি কয়েকটি বিশেষ ধরনের পলিমার এবং খুব পপুলার প্রাত্যহিক জীবনে যে পলিমারগুলো আমরা সবসময় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, সেই রকম কয়েকটি পরিচিত পলিমারের গঠন, তাদের বিহেভিয়ার বা প্রপার্টি এবং ইউজেস, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে শেষ করব। তো প্রথমে আমি যে পলিমারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পলি ইথিলিন টেরিথ্যালেট। সংক্ষেপে এটাকে আমরা বলছি পেট, পলিইথিলিন টেরিথ্যালেট বা পেট। এইকে আমরা টেরিলিনও বলে দেব। পেট বা টেরিলিন দুটো নামেই এটা পরিচিত। তো এই যে পলিমার পলিইথিলিন টেরিথ্যালেট বা পেট, এটা তৈরি হয় কি দিয়ে? এর মনোমার ইউনিট দুটো, ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড। টেরিথ্যালিক অ্যাসিড, ইথিলিন গ্লাইকল এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, আর এটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। সুতরাং ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড, এই দুটো মনোমার ইউনিট দিয়ে পলিইথিলিন টেরিথ্যালেট বা টেরিলিন এই পলিমারটা তৈরি হয়েছে। তো এখন অ্যাকচুয়ালি কি হয়, ইথিলিন গ্লাইকল প্লাস টেরিথ্যালিক অ্যাসিড এরা একসঙ্গে কর্নেস্ট করে যায়। কর্নেস্ট করলে কি হয়, এইখান থেকে এক অণু জল অপসারিত হয় এবং আমরা যেটা পাই এই জিনিসটা পাই, এবং এটাই হলো পেট এর কি বলবো পুনরাবৃত্ত ইউনিট। অর্থাৎ অনেকগুলো এই পুনরাবৃত্ত ইউনিট পরস্পর যুক্ত হয়ে এই পলিইথিলিন টেরিথ্যালেট বা পেটের পলিমার শৃঙ্খলটা তৈরি হয়। এই পলিমারের বৈশিষ্ট্য হচ্ছে এরা তাপ সহনশীল, এদের ঘর্ষণ রোধী ক্ষমতা রয়েছে, কিন্তু এরা জল শোষণ করে না। ফলে
জলের বোতল তৈরি করার জন্য আমরা এই পলিমারটাকে ইউজ করে থাকি। এর ঘর্ষণ রোধকারী ক্ষমতা আছে, তাপ সহনশীলতা আছে, রিজিডিটি আছে, ফলে জলের বোতল বা জামা কাপড় বস্ত্রশিল্পেও এই পলিইথিলিন টেরিথ্যালেট বা টেরিলিনটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমি যে পলিমারটা নিয়ে আলোচনা করছি হচ্ছে নাইলন 66। অত্যন্ত পরিচিত একটা পলিমার নাইলন 66, এর নাম তোমরা শুনে থাকবে। এর কেমিক্যাল নেম, রাসায়নিক নাম পলি হেক্সা মিথিলিন অ্যাডিপামাইড। সুতরাং নাম দেখে বুঝতে পারছো এর মধ্যে একটা অ্যামাইড গ্রুপ রয়েছে, অ্যামাইড, অ্যাডিপামাইড, পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড। এর মনোমার ইউনিট দু রকম মনোমার ইউনিট দিয়ে এটা তৈরি হয়। এক হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, hexamethylene diamine, that is hexamethylene diamine, এবং অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড কি? অ্যাডিপিক অ্যাসিড। এই দুটো মনোমার ইউনিটের কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে এই পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড বা নাইলন 66 এই পলিমারটা তৈরি হয়। সুতরাং এটা একটা কনডেনসেশন পলিমার এবং এটাকে তোমরা বলতে পারো একটা কোপলিমার। যেহেতু দুটো আলাদা ওর মনোমার ইউনিট রয়েছে, তাহলে এটা একটা কোপলিমার। এটা অ্যাকচুয়ালি কি হয়, এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে দেখো, H2N হেক্সামিথিলিন ডাইঅ্যামিন প্লাস অ্যাডিপিক অ্যাসিড। এই দুটো মনোমার ইউনিট একত্রে যুক্ত হয়ে কনডেনসেশন পলিমারেশন বিক্রিয়ার মাধ্যমে যে রিপিটিং ইউনিটটা তৈরি করছে সেটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে রিপিটিং ইউনিট এবং এক্ষেত্রে দেখো এখানে একটা অ্যামাইড বন্ড রয়েছে, অ্যামাইড বন্ড, CONH, এটাকে আমরা বলে থাকি অ্যামাইড বন্ড। এই অ্যামাইড বন্ড থাকার জন্য এটা হচ্ছে অ্যাডিপামাইড, ঠিক আছে, এরকম নাম হয়েছে পলিহেক্সামিথিলিন, এটা পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড। এবার যদি লক্ষ্য করো এখানে নামটা দেওয়া হয়েছে নাইলন 66। এই 66 কথাটা তাৎপর্য কি না, কথাটা তাৎপর্য হচ্ছে এটাই যে এর যে দুটো মনোমার ইউনিট অর্থাৎ হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এবং অ্যাডিপিক অ্যাসিড, এই দুটোর মধ্যেই তোমরা দেখবে যে কার্বন সংখ্যা 6। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন 6টা কার্বন, আবার অ্যাডিপিক অ্যাসিড এখানেও 6টা কার্বন, সেই জন্য এখানে নাইলন 66। আরেকটা বিষয় হলো যে এই নাইলন 66 এর পলিমার শৃঙ্খলে, ঠিক আছে, পলিমার শৃঙ্খলটা কি দিয়ে তৈরি হয় না, হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি হয়। পলিমার শৃঙ্খলগুলো সব হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, তার ফলে এদের জল শোষণ ক্ষমতা আছে, এরা জল শোষণ করতে পারে।
জল শোষণ ক্ষমতা আছে এবং দেখা যাচ্ছে যে এদের টান শক্তি, তাপ সহনশীলতা, ঘর্ষণ শক্তি সবগুলোই বেশি, কিন্তু ওই শৃঙ্খলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকার জন্য এরা কিছুটা জল শোষণ করে এবং দেখা গেছে এদের নিজ ভরের প্রায় 9% জল এরা শোষণ করতে পারে। তো এই ধরনের পলিমার এটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? এগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন ব্রাশ, টুথব্রাশ তৈরির জন্য, মশারি তৈরি করার যে নেট, মশারির নেট, মাছ ধরার জাল, তাছাড়া বস্ত্র শিল্পে পোশাক পরিচ্ছদ তৈরি করার জন্য যে নাইলন 6/6 তন্তু ব্যবহার তৈরি হয়। এছাড়া বিভিন্ন বৈদ্যুতিক কাজকর্মের যে বৈদ্যুতিক সরঞ্জাম সেগুলোর অন্তরক হিসাবে, ইনসুলেটর হিসেবেও আমরা এই পলিমারটাকে ইউজ করে থাকি, নাইলন 6/6। সুতরাং নাইলন 6/6 এটা হচ্ছে আমাদের একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং বলতে পারো অত্যন্ত জনপ্রিয় একটা পলিমার। এই পলিমারটা সম্পর্কে তোমরা ভালোভাবে জেনে রাখবে এবং এই পলিমারটা গঠন কিভাবে হয়েছে, তার মনোমার ইউনিট কি, কিভাবে তারা যুক্ত হয়েছে, এটা কি জাতীয় পলিমার, এই সব কিছু তোমরা ডিটেলসে জেনে রাখলে যে ধরনের কোশ্চেনই আসুক তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা যে পলিমারটার কথা বলবো সেটাও অত্যন্ত জনপ্রিয় একটা পলিমার। সেই পলিমারটার নাম হচ্ছে নেক্সট যে পলিমার তার নাম হচ্ছে বিউনা এস, বিউনা এস বা SBR, বিউনা এস বা SBR পলিমার, বুনা এস বা SBR। আচ্ছা, SBR এটাকে বলা হয় SBR ইকুয়াল টু স্টাইরিন বিউটাডাইন পলিমার, স্টাইরিন বিউটাডাইন পলিমার। এর নামের মধ্যে তোমরা দুটো মনোমার ইউনিট পেয়ে যাচ্ছ, একটা স্টাইরিন, এটা একটা মনোমার ইউনিট, আর বিউটাডাইন একটা মনোমার ইউনিট। তো হোয়াট ইজ স্টাইরিন? স্টাইরিনটা কি? এটাকে বলছি আমরা স্টাইরিন। আর কি আছে? বিউটাডাইন। তো বিউটাডাইন এটা 1,3 বিউটাডাইন, অ্যাকচুয়ালি 1,3 বিউটাডাইন, এটাকে বলছি 1,3 বিউটাডাইন। এই দুটো মনোমার ইউনিট অর্থাৎ স্টাইরিন এবং 1,2 বিউটাডাইন এরা ওই সংঘনন বিক্রিয়ার সাহায্যে যুক্ত হয়ে যে রিপিটিং ইউনিটটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি বিউনা এস। এবং সেই রিপিটিং ইউনিটটা কিরকম? রিপিটিং ইউনিটটা হচ্ছে এটা, এটাকে আমরা বলছি এরকম n সংখ্যক রিপিটেড ইউনিট পরস্পর যুক্ত হয়ে আমাদের এই স্টাইরিন বিউটাডাইন পলিমার বা SBR পলিমারটা তৈরি হয়েছে। এখন এই যে পলিমারটা এটা অত্যন্ত স্থিতিস্থাপক, এর ইলাস্টিসিটি অত্যন্ত হাই, ঘর্ষণ রোধী ক্ষমতা রয়েছে এর। আর কি আছে না, এটা দুটো নেগেটিভ পয়েন্ট হয়ে আছে, দুটো অসুবিধা হয়ে আছে। অসুবিধাটা হচ্ছে যেটা
এর স্থায়িত্ব খুব বেশি হয় না, কারণ এরা বাতাসের অক্সিজেন দ্বারা কিংবা ওজোন গ্যাসের দ্বারা আক্রান্ত হয় এবং এদের কার্যকারিতা হ্রাস পায়। এর আরেকটা অসুবিধা হলো এরা কোনো জৈব দ্রাবকের সংস্পর্শে কিংবা তেলের সংস্পর্শে এলে ফুলে ওঠে, ফলে এদের স্থায়িত্ব হ্রাস পায়। তো যাই হোক, এই পলিমারগুলো মূলত আমরা ব্যবহার করে থাকি যে গাড়ির টায়ার তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। এছাড়া জুতোর সোল, তারপরে বেল্ট, কার্পেট, এই সমস্ত জিনিসগুলো আমরা এই বিনাওয়েস বা এসবিআর পলিমার দিয়ে তৈরি করে থাকি। এরপরে আমরা আসছি এইরকমই আরেকটা পলিমার, সেটাকে আমরা নাম দিয়েছি বিউনা এন। বিউনা এন, বিউনা এন বা এনবিআর পলিমার। এনবিআর বা বিউটাইন পলিমার। এখন এনবিআর মানেটা কি? এটা একটা আর্টিফিশিয়াল রাবার এবং এর যে মনোমার ইউনিট সেটা হচ্ছে বিউটাডাইন প্লাস অ্যাক্রোনাইট্রিন। অ্যাক্রোনাইট্রিন, নাইট্রিন মানে সায়ানিন, তাহলে অ্যাক্রোনাইট্রিনের সঙ্গে কি? CH2CH Cl এটাকে বলা হচ্ছে অ্যাক্রোনাইট্রিন। আর বিউটাডাইন CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2। সুতরাং বিউটাডাইন প্লাস অ্যাক্রোনাইট্রিন এই দুটো একসঙ্গে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে CH ডাবল বন্ড CH CH2 CHN Cl। এইটা হচ্ছে একটা রিপিটিং ইউনিট। এই রিপিটিং ইউনিটটা পরপর যুক্ত হয়ে শৃঙ্খলের আকারে আমাদের এই বিউনা এন বা এনবিআর পলিমারটা তৈরি হয়েছে। এই পলিমারের বিশেষত্ব কি না, এরা তাপরোধী, হিট রেজিস্ট্যান্ট। এরা ঘর্ষণ রোধকারী ক্ষমতা এদের আছে, কিন্তু বুনা এস বা এসবিআর এর মতো এরা কোনো জৈব দ্রাবকের সংস্পর্শে বা তেলের সংস্পর্শে এলে ফুলে ওঠে না। ফলে এদেরকে আমরা তৈলবাহী বিভিন্ন রকমের যে তৈলবাহী পাইপ, তারপরে গ্যাসকেট, ছাপাখানা রোল এবং কনভেয়ার বেল্ট, এই সমস্ত কাজে বা এই সমস্ত জিনিস তৈরি করার কাজে আমরা এই রাবারটি, এই বিউনা এন এই পলিমারটাকে ব্যবহার করে থাকি। তাহলে আমাদের এসবিআর গেল, এনবিআর গেল। এইবার আমরা যে পলিমারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনল ফর্মালডিহাইড রেজিন বা বলা হচ্ছে ব্যাকেলাইট। ফিনল ফর্মালডিহাইড রেজিন, এটাকে আমরা এক কথায় বলে থাকি ব্যাকেলাইট। এর নামটা হচ্ছে ব্যাকেলাইট। ব্যাকেলাইট নামটার সঙ্গে তোমরা পরিচিত আছো। তো সে ব্যাকেলাইটটা আসলে কি না, ফেনল এবং ফর্মালডিহাইড এই দুটো যৌগের সংমিশ্রণে তৈরি হয়েছে একটা রেজিন জাতীয় পদার্থ, ফেনল ফর্মালডিহাইড রেজিন।
তো এই ফেনল ফর্মালডিহাইড রেজিন কিভাবে তৈরি হয়? এটা ফেনল ফর্মালডিহাইড, এটা অ্যাসিডিক মিডিয়ামে হতে পারে কিংবা অ্যালকালাইন মিডিয়ামে হতে পারে, অর্থাৎ অ্যাসিডের সংস্পর্শে কিংবা ক্ষারের সংস্পর্শে ফেনল এবং ফর্মালডিহাইড পরস্পর যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফেনল প্লাস ফর্মালডিহাইড যুক্ত হয়ে তৈরি হচ্ছে এই জিনিসটা। এটা তৈরি। এখন এই যে ইউনিটটা তৈরি হলো, এটা আবার কি করে, এর নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি মিথাইল ফেনল। নামটা জেনে রাখো, অর্থো হাইড্রোক্সি মিথাইল ফেনল। এই অর্থো হাইড্রোক্সি মিথাইল ফেনলগুলো আবার পুনরায় ফেনলের সাথে বিক্রিয়া করে তৈরি করে নভোলক। সেটা কিরকম? নভোলকটা কিরকম? নভোলকটা হচ্ছে এরকম, এই এইরকম ধরনের একটা শৃঙ্খল তৈরি করছে, এটাকে আমরা বলছি নভোলক। নভোলক। এই নভোলক ইউনিটগুলো আবার পরবর্তীকালে ওটা আবার ওই ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে, ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে তৈরি করছে এটা ফেনল ফর্মালডিহাইড। ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট। এটা হচ্ছে এক ধরনের কনডেনসেশন পলিমার। কনডেনসেশন পলিমারের মধ্যে এটা পড়ছে, কারণ এই বিক্রিয়ার ফলে ওই এখান থেকে নির্গত হচ্ছে জলের অণু নির্গত হয়। তোমরা জানো কনডেনসেশন পলিমারটা হচ্ছে ধাপে ধাপে ঘটে, এবং সেই ধাপে ধাপে ঘটার সময় ওখান থেকে ছোট ছোট কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুল যেগুলো বেরিয়ে আসে, এক্ষেত্রেও সেরকম হয়। সেটাকে ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট, যার ট্রেড নাম, এটা অ্যাকচুয়ালি একটা ক্রস লিঙ্কড পলিমার। ক্রস লিঙ্কড পলিমার। এই পলিমারটাকে আমরা থার্মোসেটিং পলিমার বলতে পারি। থার্মোসেটিং পলিমার, কনডেনসেশন পলিমার এবং কোপলিমার, তিনটের মধ্যে, এই তিনটের এক্সাম্পলের মধ্যে এটা আনা যেতে পারে। এটা আমরা ব্যবহার করি কোথায়? গ্রামাফোন রেকর্ড তৈরি করার জন্য। গ্রামাফোন কোম্পানির যে রেকর্ড এখন তো উঠে গেছে, গ্রামাফোন কোম্পানির যে রেকর্ডগুলো তৈরি হতো সেগুলো ব্যাকেলাইট দিয়ে তৈরি হয়। চিরুনি ব্যাকেলাইট দিয়ে তৈরি করা যায়, এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতেও ব্যাকেলাইট ব্যবহার করা হয়। সুতরাং হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট। নেক্সট, এবার আমরা আসছি ন্যাচারাল রাবার। তোমরা জানো যে ন্যাচারাল রাবারটা তৈরি হয় অ্যাকচুয়ালি রাবার গাছের আঠা থেকে, যেটাকে আমরা ল্যাটেক্স বা তরুক্ষীর বলে থাকি। রাবার গাছের আঠা, সেই আঠা থেকে প্রাকৃতিক রাবারটা তৈরি হয়। এবং রাসায়নিকভাবে এর একটা নাম আছে, সেটা হচ্ছে সিস পলিমার অফ সিস আইসোপ্রিন। সিস আইসোপ্রিনের যে পলিমার, সেইটাকে আমরা বলছি ন্যাচারাল রাবার। তো আইসোপ্রিনটা কি? আইসোপ্রিনটা হচ্ছে ন্যাচারাল রাবারের মনোমার ইউনিট, আইসোপ্রিন ইউনিট বলে। তো এই আইসোপ্রিন ইউনিটটা আবার কি? এর রাসায়নিক পরিচয়টা কি? এটা হচ্ছে
টু মিথাইল 1,3 বিউটাডাইন, 2 মিথাইল 1,3 বিউটাডাইন, এটাকে আমরা বলছি ন্যাচারাল রাবার। তাহলে এটা অ্যাকচুয়ালি 2 মিথাইল 1,3 বিউটাডাইন, মানে এই যৌগটা। অনেকগুলো এরকম আইসোপ্রিন ইউনিট, এরকম অনেকগুলো আইসোপ্রিন ইউনিট এর সংখ্যক যদি পরস্পর যুক্ত হয় তাহলে যেটা তৈরি হয় সেটা এরকম H3C ডাবল বন্ড CH2 এটা হচ্ছে মনোমার ইউনিট বলতে পারো, মানে রিপিটিং ইউনিট বা মনোমার ইউনিট এটা বলতে পারো। একটা শৃঙ্খল এইরকম জিনিসগুলো পরপর সাজিয়ে যে দীর্ঘ শৃঙ্খলটা তৈরি হয় এটাকে আমরা বলছি সিস পলি আইসোপ্রিন। সুতরাং আমরা এক কথায় কি বলতে পারি না, ন্যাচারাল রাবারটা কি না, ন্যাচারাল রাবারটা হচ্ছে যে পলিমার অফ সিস আইসোপ্রিনের পলিমার। এখন এই ন্যাচারাল রাবার বা প্রাকৃতিক রাবার এর ব্যবহারের ক্ষেত্রে কতগুলো অসুবিধা রয়েছে। অসুবিধাটা কি না, এই রাবারের এটা হচ্ছে এর দৃঢ়তা কম, রিজিডিটি কম, ইলাস্টিসিটি কম, এবং এটা তাপ পেলে এর ভিসকোসিটি বেশি, চটচটে হয়ে যায়। ফলে এটাকে ডিরেক্টলি আমরা কোনো জায়গায় সেরকমভাবে ব্যবহার করতে পারি না। তাহলে কি করা হয় না, এই সমস্যার সমাধান করার জন্য 1839 খ্রিস্টাব্দে চার্লস গুডিয়ার নামে এক ভদ্রলোক তিনি এই সমস্যার সমাধান করলেন। কিভাবে না, ন্যাচারাল রাবার এটা হচ্ছে কি না বেশি নমনীয় এক ধরনের থার্মোপ্লাস্টিক রবার। এই রবারটাকে তিনি একটা থার্মোসেটিং প্লাস্টিকে রূপান্তরিত করার একটা পদ্ধতি আবিষ্কার করলেন, থার্মোসেটিং প্লাস্টিক। তো থার্মোসেটিং প্লাস্টিক করলে কি হবে না, ওর বেশি নমনীয়তা কমবে কিন্তু ওর প্রসারণশীলতা বাড়বে। বেশি নমনীয় রাবার থেকে কম নমনীয় রাবার বা বেশি প্রসারণশীল রাবার তৈরি করার যে পদ্ধতি চার্লস গুডিয়ার 1839 সালে যে পদ্ধতি তিনি বাতলে দিলেন, সেই পদ্ধতিটার নাম হলো ভালকানাইজেশন অফ রাবার। ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, ভালকানাইজেশন অফ রাবার। তো ভালকানাইজেশন অফ রাবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, এই প্রসিডিউরটা কিরকম না, প্রাকৃতিক রাবারের সাথে সালফার মৌল কিংবা সালফারের কোনো যৌগ, সালফার মৌল ডাইরেক্ট করলেও হবে অথবা সালফারের কোনো মৌল এই যৌগ মিশিয়ে যদি উত্তপ্ত করা যায় তাহলে ওই প্রাকৃতিক রাবারের যে শৃঙ্খলগুলো রয়েছে, পলিমার শৃঙ্খল, সেই পলিমার শৃঙ্খলগুলোর মধ্যে আড়াআড়িভাবে সালফার যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক পলিমার তৈরি করে। যেমন ধরো এইরকম ব্যাপারটা হয়। এটা যদি আমরা প্রাকৃতিক রাবারটাকে যদি আমরা এরকম কল্পনা করে থাকি, এটা হচ্ছে ধরো আমাদের প্রাকৃতিক রাবার, ন্যাচারাল রাবার, এটা ন্যাচারাল রাবার। এবার এটা কি হচ্ছে সালফার, কিংবা এখন ইদানিং সালফারের পরিবর্তে H2Cl2 সালফিউরিল ক্লোরাইড বলে একটা সালফার ডাইক্লোরাইড বলে একটা যৌগ এখানে ব্যবহার করা হচ্ছে। ফলে কি দেখা যাচ্ছে যে এই দীর্ঘ শৃঙ্খলগুলো যে ছিল
সেই দীর্ঘ শৃঙ্খলগুলোর মাঝে মাঝে একটা করে সালফার ঢুকে গিয়ে এরকম আড়াআড়ি একটা করে বন্ধন তৈরি হচ্ছে, এরকম আড়াআড়ি বন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে, এই আড়াআড়ি বন্ধন তৈরি হচ্ছে মানে কি, নেটওয়ার্ক পলিমার তৈরি, জালকাকার শৃঙ্খল বিশিষ্ট হয়ে গেল। এই জালকাকার শৃঙ্খল বিশিষ্ট হওয়ার ফলে এর ইলাস্টিসিটির বেড়ে যায়। প্রাকৃতিক রাবারকে যেমন টেনে ছেড়ে দিলে, ঠিক আছে, সে হচ্ছে আবার আগের অবস্থায় চট করে ফিরে আসে না, ওই রকম বিকৃত অবস্থাতেই থেকে যায়। কিন্তু এই নেটওয়ার্ক শৃঙ্খল তৈরি হওয়ার ফলে, ভেতরে গুলো আড়াআড়িভাবে থাকার ফলে এর ইলাস্টিসিটিটা বেড়ে যায়। এটা হচ্ছে সুবিধা ভালকানাইজেশন রাবার করা, এটাই হচ্ছে সুবিধা। যে প্রাকৃতিক রাবারটাকে, তাহলে ভালকানাইজেশন রাবারটা কি না, প্রাকৃতিক রাবারটাকে ব্যবহারের উপযোগী করার জন্য 1839 খ্রিস্টাব্দে চার্লস গুডিয়ার নামক একজন বিজ্ঞানী বা ভদ্রলোক, তিনি একটা সিস্টেম বা প্রসেস চালু করেছিলেন, যে প্রসেসটাকে আমরা নাম দিয়েছি ভালকানাইজেশন অফ রাবার। এখানে কি করা হয়, ন্যাচারাল রাবারের সাথে সালফার বা সালফারের কোনো যৌগ, যেমন H2Cl2, এটা মিশিয়ে উত্তপ্ত করলে তাহলে প্রাকৃতিক রাবারের যে শৃঙ্খলগুলো রয়েছে সেই শৃঙ্খলের মধ্যে সালফার ঢুকে গিয়ে আড়াআড়ি একটা বন্ধন তৈরি করে একটা নেটওয়ার্ক পলিমার তৈরি করে। এর ফলে সেই প্রাকৃতিক রাবারের নমনীয়তা কমে এবং প্রসারণশীলতা বাড়ে, ইলাস্টিসিটি বেড়ে যায়। এবং দেখা গেছে যে প্রতি 50 থেকে 100টা মনোমার পিছু, 50 থেকে 100টা মনোমার পিছু ওই রকম একটা করে সালফার এর আড়াআড়ি বন্ধন তৈরি হয়ে গেছে। তো এই গেল তোমার প্রাকৃতিক রাবার, এবং প্রাকৃতিক রাবারকে যে কনভার্সন করছি আমরা ভালকানাইজেশন অফ রাবার। তাহলে আমরা বিশেষ বিশেষ কয়েকটি পলিমার সম্পর্কে আলোচনা করলাম। একদম প্রথম থেকে আমরা যেগুলো আলোচনা করলাম আজকে, সেগুলো হলো পেট বা পলিইথিলিন টেরিথ্যালেট, তার কি মনোমার ইউনিটগুলো আছে, সেগুলো কিভাবে রিয়াকশন করে, তার রিপিটিং ইউনিট কি হয়, এটা কি জাতীয় পলিমার, নাইলন 6,6, তারপরে আমরা করেছি বিউনা এস বা এসবিআর, তারপরে করেছি আমরা এনবিআর বা বিউনা এন, নেক্সট আমরা করেছি ন্যাচারাল রাবার এবং ভালকানাইজড রাবার। এই প্রত্যেকটা পলিমারের গঠনমূলক একক কি আছে বা রিপিটিং ইউনিট কি আছে, এবং তাদের কিভাবে তারা তৈরি হচ্ছে, কোন জাতীয় পলিমার তারা, পলিমারগুলোকে আমরা কি কি কাজে ব্যবহার করে থাকি, জাস্ট এই জিনিসগুলো জানলেই তোমাদের হবে। এবং কোশ্চেন এরকম, এর মধ্যে থেকেই কোশ্চেন আসে, এরকম টাইপেরই কোশ্চেন হয়। এইবার আমরা শেষের দিকে চলে এসেছি যে পলিমার। প্রথম দিন যেটা আমরা বলেছিলাম যে পলিমারটা এখন বহু আলোচিত একটা বিষয় বা বহু সমালোচিত একটা বিষয়, তার কারণ যে পলিমার ব্যবহার করতে করতে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি যে পলিমার ছাড়া আমরা ভাবতেই পারি না। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে পলিমারটা এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে সকালে ঘুম থেকে ওঠা অবধি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে কাজই আমরা করি না কেন, সব কিছুর মধ্যেই যেন পলিমারটাকে আমরা একটা সঙ্গী করে নিয়েছি। এবং এটা করতে করতে অজান্তেই আমরা একটা অত্যন্ত বিপদের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলতে পারো। সারা বিশ্বে, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বেই পলিমার সমস্যা এখন একটা মস্ত বড় সমস্যা। তো পলিমারের সমস্যাটা কেন সেটাও তোমরা জানো, যে পলিমার হচ্ছে যে বিশেষ করে যে আর্টিফিশিয়াল পলিমার যেগুলো, সেই আর্টিফিশিয়াল পলিমারগুলোকে আমরা, ওগুলো হচ্ছে জৈব অবিশ্লিষ্ট, যেগুলো জৈব অবিশ্লিষ্ট মানে কি, নন বায়োডিগ্রেডেবল, সেগুলো কি হয় না দীর্ঘদিন যাবৎ মাটি ফেলে দিলে সেগুলো মাটিতে অবিকৃত অবস্থাতেই পড়ে থাকে। কোনো অণুজীবের দ্বারা, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এই ধরনের কোনো অণুজীবের দ্বারা এরা বিয়োজিত হয় না, ফলে মাটির সঙ্গে মেশে না। দীর্ঘকাল যাবৎ এরা মাটির মধ্যে অবিকৃত অবস্থায় থাকার ফলে মাটির উর্বরতা শক্তি হ্রাস পায়, চাষবাস ভালো হয় না। এছাড়া যত্রতত্র আমরা যে পলিথিনের প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকের সামগ্রী যেখানে সেখানে ফেলার ফলে আমাদের জল নিকাশি ব্যবস্থা সেটাও মারাত্মকভাবে
ব্যাহত হয়। অনেকে আবার আমরা পলিমারটাকে পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করি, সেটা পোড়াতে গিয়ে তার থেকে যে গ্যাসগুলো বের হয়, যে ডাইঅক্সান বলে একটা গ্যাস বের হয়, মারাত্মক গ্যাস, এটা কার্সিনোজেনিক। এই ধরনের মারাত্মক গ্যাসগুলো পরিবেশেরও ক্ষতি করে। সেই জন্য আমাদের এই পলিমার ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। যথাসম্ভব আমরা যদি সেই আর্টিফিশিয়াল যে পলিমারগুলো, যেগুলো সিনথেটিক পলিমার, সেই সিনথেটিক পলিমারের ব্যবহার যদি আমরা আস্তে আস্তে, সিনথেটিক পলিমারের ব্যবহার কমানো যাবে না, কিন্তু তার যে রেস্ট্রিকশন করা হয়েছে, যে 0.05 মিলিমিটার যে মাইক্রনের যে এগুলো, সেই প্লাস্টিকগুলো ব্যবহার করতে না বলা হচ্ছে, সেই সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা বায়োডিগ্রেডেবল পলিমারটাকে বেশি করে ব্যবহার করতে পারি এবং সেইটা তৈরি করতে পারি। সেই প্রচেষ্টা শুরু হয়েছে যে রাসায়নিক যে সমস্ত সিনথেটিক পলিমার, তাদেরকে সঙ্গে অন্য কোনো অজৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে সেখানে এমন কিছু গ্রুপ, সেখানে ফাংশনাল গ্রুপ প্রবেশ করানো হচ্ছে যেগুলো সহজেই বায়োডিগ্রেডেবল হয়ে যায়, যেমন এস্টার জাতীয় কিছু গ্রুপ, সেগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঢুকিয়ে সেগুলোকে আমরা নন বায়োডিগ্রেডেবল ক্যারেক্টারটাকে বায়োডিগ্রেডেবল ক্যারেক্টারে রূপান্তরিত করার চেষ্টা করছি। এইরকম বেশ কিছু পলিমার ইতিমধ্যে তৈরিও হয়েছে। পলিহাইড্রক্সি বিউটারেট বা বায়োপল, তোমরা নাম শুনে থাকবে, পলিগ্লাইকোলিক অ্যাসিড, সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিটেট, এই ধরনের পলিমারগুলো যদি আমরা বেশি করে ব্যবহার করতে পারি, তাহলে আমরা আশা করি আস্তে আস্তে বিপদমুক্ত হব। এই চ্যাপ্টারটা আমরা আজকে এখানেই শেষ করলাম। তো তোমরা বইটা পড়বে, পড়ার চেষ্টা করবে, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ওই কমেন্ট সেকশানে সেই কোশ্চেনগুলোকে তোমরা পুট করতে পারো। ঠিক আছে, সেগুলো আমি অ্যান্সার দেবো। ওকে।